সবাইকে স্বাগত দীপ্ত সংবাদ। এর সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় 3 জনকে আমৃত্যু কারাদণ্ড, অন্য 3 জনের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদ হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার। চট্টগ্রাম ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলার ঘটনায় 9 জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার। ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় 3 আসামির আমৃত্যু কারাদণ্ড এবং আরও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আলী মনসুর এই রায় ঘোষণা করেন। রায় মামলার প্রধান 3 আসামি আনিস রানা, সাইফুল ইসলাম ও দুলালকে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর 3 আসামি আনিসুর, খতিবুর ও লালুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায় 2011 সালের 21 অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ শালন্দর এলাকায় 14 বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করল আদালত। রায়ের সময় 5 আসামি আদালতে উপস্থিত ছিলেন। আমৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনিস রানা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার কুট্টাপাড়া মোড়ে অবস্থান নিয়ে এলাকাবাসী বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন জিহাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার 9 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রায় ঘণ্টাব্যাপী চলা অবরোধ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। গত 10 জুলাই ঢাকা সিলেট মহাসড়কের পাশে কিশোর জিহাদকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা রিচা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে যায়। এতে দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশ জানায়, রবিবার সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেহেরপুরের গাংনীর এক এতিমখানায় হাসাইন নামে 7 বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এতিমখানার সুপারিনটেন্ডেন্ট জানান, সকালের খাবার খাওয়ার পর অন্য শিক্ষার্থীরা বাইরে যায়, কিন্তু হাসাইন কক্ষে অবস্থান করছিল। কিছুক্ষণ পর অন্য শিক্ষার্থীরা তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রদ্ধার ভালোবাসায় গাজীপুরে পালিত হয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে নুহাশপল্লীতে দিনব্যাপী মিলাদ, কোরআন খানি ও দোয়া মাহফিল হয়। এ সময় এতিমদের মাঝে খাবার বিতরণ সহ নেওয়া হয় নানা কর্মসূচি। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে হুমায়ুন পরিবার, ভক্ত, কবি, লেখক আর নাট্যজনরা ভিড় করেন লেখকের কবরের লিচুতলায়। ফুল দিয়ে গভীর শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় লেখককে। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহরাফরোজ শাওন তার 2 পুত্র নিশাদ ও নিনিতকে সাথে নিয়ে নুহাশপল্লীতে 11:30টার দিকে হুমায়ুন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে 13 দফা দাবিতে সমাবেশ করে হেফাজতে ইসলাম। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর দলটির নেতাকর্মীরা সমাবেশ স্থল ছেড়ে যেতে অস্বীকৃতি জানায়। এমন প্রেক্ষাপটে রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে বেশ কয়েকজন নিহত এবং আহত হন অনেকে। এ বিষয়ে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আমাদের কাছে যে রিপোর্টটি সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। তিনি আরও জানান, শাপলা চত্বরের ঘটনায় 61 জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। এর মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। এদিকে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে খসড়া প্রতিবেদনে সন্তুষ্টির কথা জানান মামুনুল হক। খসড়া রিপোর্ট একেবারে ডিটেলস আমরা দেখিনি, একেবারে একটা প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। তো আমরা আমাদের জায়গা থেকে যেটা একেবারে একটা ওভারঅল কথা বলতে পারি, সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। খসড়া প্রতিবেদন পর্যালোচনার পর আগামী 21 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে। আমার মনে আছে শহীদ জননী জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দল, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় গত 13 জুলাই দিনে দুপুরে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের চাঁদার দাবিতে হামলায় ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে 30 থেকে 40 জন সশস্ত্র সন্ত্রাসী ওই প্রতিষ্ঠানে হামলা চালায়। প্রতিষ্ঠানটির মালিকের দাবি, ডেভিড ইমন পরিচয়ে এক সন্ত্রাসী তার কাছে এককালীন 2 কোটি টাকা ও মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করে, অন্যথায় 2 দিনের মধ্যে ব্যবসা গুটিয়ে নিতে বলে। চাঁদা দিতে রাজি না হয় দলবল পাঠিয়ে হামলা করে অফিসে। এতে মোট ক্ষয়ক্ষতি হয় অর্ধ কোটি টাকা। নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হামলায় অংশ নেওয়া 9 আসামিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত সেদিন বিভিন্ন পয়েন্টে সংঘটিত হয়ে এই হামলা ভাঙচুর চালায়।
আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গরিবাবাদী শনিবার এই ঘোষণা দেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ওয়াশিংটন নতুন করে হামলার মাধ্যমে অঙ্গীকার লঙ্ঘন করায় সকল প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। এদিকে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা নিহতের পর তেহরানে আবারও বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। রবিবার গভীর রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হামলা চালানো হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন সহ উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্রের পানি শোধনাগারের একটি অংশে আগুন লেগে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ও এক বেসামরিক শ্রমিক আহত হয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন প্রমাণ করেছে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন ও কার্যকর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শনিবার হত্যা করা হয়েছে 11 জনকে। এর মধ্যে এক পরিবারের 5 সদস্য রয়েছেন। উত্তর পশ্চিম গাজা শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে 3 শিশু ও বাবা-মা নিহত হন। পরিবারটির একটি শিশু বাইরে থাকায় সে বেঁচে যায়। এছাড়া অন্যান্য স্থানে হামলায় আরও 6 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1150 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে উত্তর গাজা ও পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এর মধ্যে প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি। নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয় নিউ ইয়র্ক সিটির আইন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আইন যতটুকু অনুমতি দেবে ততটুকুই করা হবে। মামদানি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে জ্বালানি কিংবা খাদ্যশস্য সব ক্ষেত্রেই বর্তমান বৈশ্বিক অর্থনীতির অনেকটাই সমুদ্রপথের উপর নির্ভরশীল। বিশ্বের শতকরা 80% বেশি বাণিজ্য সমুদ্রপথে হয়। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক যুদ্ধ, ভূ রাজনৈতিক সংকট ও জলপথে অবরোধের কারণে নতুন রুট, রেলপথ কিংবা আঞ্চলিক করিডোরের দিকে ঝুঁকছে বিভিন্ন দেশ। হরমুজ প্রণালী বন্ধের পর এবার লোহিত সাগরের প্রবেশপথ বাব এল মানদেব বন্ধের ইঙ্গিত দিয়েছে ইরান। এতে করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহনের পথই ঝুঁকির মুখে পড়বে, যার মাধ্যমে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে চাইছে তেহরান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী বৈশ্বিক বাণিজ্যের প্রায় 80 থেকে 90% সমুদ্রপথের মাধ্যমে পরিচালিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো প্রতি বছর 12 বিলিয়ন মেট্রিক টনেরও বেশি পণ্য পরিবহন করে। কাঁচামাল, জ্বালানি কিংবা খাদ্যশস্য সব ক্ষেত্রেই সমুদ্রপথ সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর ব্যবস্থা। এর মধ্যে হরমুজ প্রণালীর বিকল্প হিসাবে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের কিরকুক বানিয়াস পাইপলাইন পুনরায় চালুর পরিকল্পনা করছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরু থেকেই সমুদ্রপথের বিকল্প হিসেবে মরুভূমির মহাসড়ক ব্যবহার বাড়িয়েছে উপসাগরীয় দেশগুলো। হরমুজ প্রণালীর বিকল্প রুট হিসেবে ইতিমধ্যে কাস্পিয়ান সাগরের ব্যবহার বাড়িয়েছে রাশিয়া। এছাড়া চীন এমন একটি সংযোগ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যেন একটি পথ, বন্দর বা প্রণালীর উপর অতিরিক্ত নির্ভর করতে না হয়। কারণ যদি কোনো কারণে মালাক্কা প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে চীনের অর্থনীতি, শিল্প উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা একসঙ্গে চাপের মুখে পড়তে পারে। আর তাই কোথাও বন্দর, কোথাও রেলপথ, কোথাও সড়ক, আবার কোথাও জ্বালানি পাইপলাইন নির্মাণ করছে দেশটি। উপসাগরীয় অঞ্চল থেকে লোহিত সাগর পর্যন্ত সংঘাত ছড়িয়ে পড়ায় বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহন ব্যবস্থা নিয়ে দিন দিন ক্রমেই উদ্বেগ বাড়ছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে বেড়েছে ভূ রাজনৈতিক অস্থিরতা।
বিশ্লেষকরা বলছেন, সাশ্রয়ী ও কার্যকর ব্যবস্থার কারণে ভবিষ্যতেও বৈশ্বিক বাণিজ্যের মূল ভিত্তি সমুদ্রপথই থাকবে। কিন্তু সমুদ্রপথের পাশাপাশি স্থলপথ, পাইপলাইন, রেলপথ কিংবা আঞ্চলিক করিডর প্রস্তুত করা থাকলে বড় ধরনের সংকটের সময় তুলনামূলকভাবে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা সম্ভব। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। লিওনেল মেসির দ্বিতীয় নাকি লামিন ইয়ামালের প্রথম? আর্জেন্টিনা ও স্পেনের এই লড়াই দেখার অপেক্ষায় বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। ফাইনাল ম্যাচের জন্য প্রস্তুত নিউ ইয়র্কের সবুজ গালিচা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসি পাননি এমন কিছুই নেই। ব্যক্তিগত ও দলগত অর্জনে এই মহাতারকা অনেককেই ছাড়িয়ে গেছেন। 2022 সালে তার হাত ধরে উঠে বিশ্বকাপের ট্রফি। 4 বছর পর আবারও সেই মহেন্দ্রক্ষণের কাছাকাছি এই আর্জেন্টাইন তারকা। 39 বছর বয়সে তাকে হাতছানি দিচ্ছে বিশ্বকাপের আরেকটি মুকুট। এরই মধ্যে আর্জেন্টিনার লড়াকু ফুটবল দেখেছে পুরো বিশ্ব। মেসির নেতৃত্বে প্রত্যাবর্তনের একের পর এক গল্প লিখে শিরোপার একেবারে কাছাকাছি এসে গেছে আর্জেন্টিনা। তাদের সামনে এখন শুধু লামিন ইয়ামালের স্পেন। মহাতারকার হাতে আরও একটি ট্রফি এনে দিতে প্রস্তুত লিওনেল স্কালোনির শিষ্যরা, যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আর্জেন্টিনার জন্য। প্রতিটি ম্যাচে এর প্রমাণ রেখেছেন পারাদেস, ডিপল, এনজো, লাউতারো ও আলভারেজরা। তবে ফাইনাল ম্যাচটি যে সহজ হবে না সেটি মনে করিয়ে দিলেন লিওনেল স্কালোনি। এদিকে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দুর্দান্ত দল স্পেন। তাদের আছে পেদ্রি, ওলমো ও ইয়ামালের মতো তরুণ তুর্কি। বিশ্বকাপে মাত্র একবার শিরোপা জিতেছে স্পেন। জাভি ইনিয়েস্তার হাত ধরে 2010 সালে এসেছিল সেই ট্রফি। 16 বছর পর আরও একটি ফাইনালে স্প্যানিশরা। সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে কথা বলেছেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। শুধু লিওনেল মেসি নয়, পুরো দলকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছেন তিনি। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত 1টায় হবে বিশ্ব ফুটবলের এই ফাইনালের মহারণ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এদিকে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে 10 গোলের উৎসব দেখল দর্শকরা। ফ্রান্সকে 6-4 ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এমবাপ্পের জোড়া গোলে বিশ্বকাপের ইতিহাসে লিওনেল মেসিকে টপকে 22 গোলের রেকর্ড এখন এই ফরাসি তারকার। এবারের আসরেও এখন পর্যন্ত তার সবচেয়ে বেশি 10 গোল, যেখানে মেসির গোল সংখ্যা 8। যুক্তরাষ্ট্রে মায়ামি গার্ডেন্সে দুই দলই শুরুর একাদশে 60টি করে পরিবর্তন এনে খেলতে নামে। তৃতীয় মিনিটে দ্বিতীয় আক্রমণেই এগিয়ে যায় ইংল্যান্ড। 25 গজ দূর থেকে জোরালো শটে গোল করেন ডেকলেন রাইস। 18 মিনিটে রাইসের কর্নার থেকে ব্যবধান বাড়ান সেন্টার ব্যাক কস্তা। 37 মিনিটে প্রতিপক্ষের আরেকটি আক্রমণ রুখে গতিময় প্রতি আক্রমণে ব্যবধান আরও বাড়ায় ইংল্যান্ড। গোলটি করেন বুকায়ো সাকা। বিরতির আগেই আরেক গোল হজম করে ফ্রান্স। 4-0-তে এগিয়ে যায় ইংলিশরা। প্রথমার্ধে কয়েকটি সুযোগ হারানোর পর দ্বিতীয়ার্ধে ফিরেই জালে দেখা পান এমবাপ্পে। 48 মিনিটের প্রথম সাফল্যে গোল্ডেন বুটের দৌড়ে টপকে যান আর্জেন্টিনার লিওনেল মেসিকে। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে মেসির 21 গোলের রেকর্ডও ছুঁয়ে ফেলেন এই ফরাসি তারকা। 6 মিনিট পর গোল উৎসবে যোগ দেন বাকোলা। এরপর 66 মিনিটের গোলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন এমবাপ্পে। বিশ্বকাপে 22 ম্যাচে তার মোট গোল সংখ্যা 22। এর মাধ্যমে এবারে গোল্ডেন বুটে দৌড়েও মেসির সঙ্গে ব্যবধান বেড়ে গেল। আর্জেন্টিনার কিংবদন্তি 8 গোল 4 অ্যাসিস্ট, এমবাপ্পের 10 গোল 4 অ্যাসিস্ট। 87 মিনিটে পেনাল্টি পায় ইংল্যান্ড। এর মাধ্যমে হ্যাটট্রিক করেন সাকা। এরপর গোল পান ফ্রান্সের ওসমান দেম্বেলে। শেষ মুহূর্তে জুড বেলিংহামের সাফল্যে ইংল্যান্ডের ব্যবধান দাঁড়ায় 6-4-এ। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
ঠাকুরগাঁও ধর্ষণ মামলায় 3 জনকে আমৃত্যু কারাদণ্ড, অন্য 3 জনের যাবজ্জীবন সাজা। ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদ হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার। চট্টগ্রাম ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলার ঘটনায় 9 জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 মিনিটে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।